আজ রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল আলোচনায় অংশ নেবে। প্রধান উপদেষ্টার জাপান সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রকল্প সহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগ করবে জাপান। পাশাপাশি দেশটিতে বছরে 1 লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে। জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা হতো তার সমাধানে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গুমের শিকার তাদের বিষয়ে তদন্ত করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটি দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য। সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। বন্দরনগরী চট্টগ্রামে দেশে প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে। নগরীর যানজট নিরসনে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি কর্পোরেশনের সঙ্গে ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের এই সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জার্মান ও মিশরের কোম্পানি দুটি এর আগে মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ দেখায়। 54 কিলোমিটার বিস্তৃত মনোরেলে স্টেশন থাকবে 32 থেকে 33টি। এতে পুরো শহর ঘুরতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সড়ক বিশেষজ্ঞরা জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই রেল ব্যবস্থাপনায় মেট্রো রেলের চেয়ে প্রায় অর্ধের সাশ্রয় হবে। বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার প্রায় 60টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার লামা উপজেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢালে অবস্থিত রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানি রোধে মিরিঞ্জা ভ্যালি সহ লামার বিভিন্ন পর্যটন স্পটের রিসোর্টগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্টগুলো খুলে দেওয়া হবে। আবহাওয়া অফিস বলছে, রোববার বিকেল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন ও করিমন। এতে বাড়ছে দুর্ঘটনা। গত 2 মাসে প্রায় 20টি দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এমন প্রেক্ষাপটে মহাসড়কে সব ধরনের সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি সচেতন মহলের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এলাকার অলিগলি ছেড়ে এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমন। এদের দৌরাত্ম দেখে মনে হয় ট্রাফিক আইনকানুন যেন তাদের পকেটে। সিরাজগঞ্জ মহাসড়কে চলছে 3 চাকার এসব ঝুঁকিপূর্ণ যান। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। যমুনা সেতু টোল প্লাজা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের চিত্র এমন। সিএনজি অটোরিকশার পাশাপাশি বুক ফিলিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা সহ 3 চাকার যান। শুধু মহাসড়ক নয়, প্রত্যেকটা সড়কে চলাচল করছে এসব। ঈদ আসলে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ, দেখার যেন কেউ নেই। আমাদের মহাসড়কের সমস্যা অটো বাইক, সিএনজি আর অটোরিকশা। যানজট বেশি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনার সংখ্যা বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণ হচ্ছে মোটরসাইকেল, অটো এবং সিএনজি। পুলিশও যেন অনেকটা অসহায় তাদের কাছে। যেখানে 3 চাকার যেগুলো 3 হুইলার বলে, 3 হুইলারের বিরুদ্ধে অলরেডি আমাদের নিয়মিতই আমরা মামলা দিই, প্রসিকিউশন দিই। এছাড়াও যেসব জায়গায় সার্ভিস লেন আছে, সড়কের যেসব জায়গায় সার্ভিস লেন আছে, এই লেনগুলো দিয়ে যাতে 3 হুইলার চলাচল করে, এগুলো আমরা শতভাগ নিশ্চিত করেছি। দ্রুত ঝুঁকিপূর্ণ এসব অবৈধ যানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। নাটোরের লালপুরে ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় জহুরুল ইসলাম নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি জেলে নৌকা পদ্মা নদীর প্রায় 3 কিলোমিটার গভীর থেকে মাছ ধরে ফেরার পথে তীরের কাছাকাছি এসে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা 8 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্রোতে ভেসে যান জহুরুল। অন্ধকার ও বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় লোকজন উদ্ধারে নামতে পারেনি।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানিয়েছেন, আজ সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে আজ। গত 29 মে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে শুনানি শেষে আসামি বরখাস্ত ওসি প্রদীপ সাহা ও লিয়াকত মৃত্যুদণ্ড সহ সব আসামির সাজা বহাল রাখার আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2022 সালের 31শে জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও 6 জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিল আদালত। 2020 সালের 31শে জুলাই ঈদ উল আজহার আগে রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বরখাস্ত ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। 2022 সালের 31শে জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের খালাস দেয়া হয়। 2020 সালের 31শে জুলাই ঈদ উল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোন এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয়, যত দ্রুত সম্ভব। দর্শক, এই মামলার রায় সম্পর্কে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। তিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে। জাবেদ, রায় সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, এবং সিনহা পরিবারের কোনো সদস্য কি আজ আদালতে ছিলেন কিনা বা তাদের কোনো অনুভূতি জানতে পেরেছেন কিনা? শুভন, মেজর সিনহা হত্যা মামলার যে ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি গত 23শে এপ্রিল আপনার শুনানি শুরু হয়েছিল, আর শুনানিটা শেষ হয় গত 29শে মে। তারপর আজকের রায়ের জন্য দিন ধার্য ছিল হাইকোর্ট বেঞ্চে। সকালবেলায় যে রায়টি দিয়েছে সেটা হচ্ছে যে বিচারিক আদালত 2 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবনের যে রায় দিয়েছিল সেই রায়টা বহাল রেখেছে। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে যে জরিমানা করা হয়েছিল সেটাও বহাল রেখেছে। মেজর সিনহার বোন আপনার শারমিন শাহরিয়া ফেরদৌস, তিনি কিন্তু রায়ের সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু এই মামলার বাদী। রায় শেষে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, জানিয়েছেন যে তারা হাইকোর্টের রায়ে এখন পর্যন্ত সন্তুষ্ট, তবে তাদের মনে একটা দুঃখ রয়েছে। সেটা হচ্ছে যে সেই সময় কক্সবাজারের যে এসপি ছিলেন মাসুদ, তাকে কেন এই মামলায় আনা যায়নি, এবং সে কিন্তু এইটার অংশ, পার্ট এই হত্যার, সেই জন্য তাদের দুঃখটা কিছু রয়ে গেছে। এবং আপিল বিভাগে সেটা যদি কোনো সুরাহা করা যায় তাহলে তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন, এবং দ্রুত যাতে এই মামলার রায়টা আপিল বিভাগ হয়ে সব কিছু শেষ হয়ে দ্রুত যেন কার্যকর হয়, সেই প্রার্থনা তারা করছেন। এবং তারা বলছেন 5ই আগস্টের পট পরিবর্তনের কারণেই মূলত মেজর সিনহা হত্যা মামলার রায়টা তারা পেয়েছেন এবং মামলা দ্রুত এগোচ্ছে, এটা তারা আজকে সেটা বলেছেন। এবং সেই সময় যে ছিলেন আপনার র্যাবের ডিজি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং আইজিপি ছিলেন যে বেনজির আহমেদ, তারা কিন্তু নেগোসিয়েশন করতে বাধ্য করেছিল সেই সময় এসপি মাসুদের নামটা বাদ দিতে চার্জশিট থেকে, না হলে তারা চার্জশিট দিবেন না, এমন একটা বিষয় নাকি হয়েছিল। এই জন্য তারা কিছুটা দুঃখ প্রকাশ করেছেন যে মাসুদের কেন বিচারটা হলো না। তো এই ছিল আজকে রায়ের সর্বশেষ। জাভেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সিনহা হত্যা মামলার রায়ের খবর।
2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন করেন তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আজ বিকেল 3টায় 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। এবার জাতীয় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে বাজেট, যা রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে। আজকের বাজেট ঘোষণা সম্পর্কে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, আমরা যেমনটি জেনেছি যে বিকেলে বাজেট পেশ হচ্ছে, এ সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতন বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যেটি স্বাধীন বাংলাদেশের 54তম বাজেট এবং সংকোচনমূলক দিকে হাঁটছে বর্তমান সরকার। তারই প্রেক্ষিতে কিন্তু ইতিহাসে প্রথমবারের মতন বাংলাদেশের যে জাতীয় বাজেট সেটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। আমরা যদি চলতি অর্থ বছরের কথা বলি, চলতি অর্থ বছর থেকে প্রায় 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বর্তমান সরকার। এবং এই সরকারের যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে মূল্যস্ফীতি, যেটি বিগত সরকার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে সাধারণ যারা জনগণ ছিল তাদের কিন্তু একটি দুর্দশার মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। সেটিকে প্রধান লক্ষ্য হিসেবে তারা নিয়েছে। এর পাশাপাশি যদি আমরা বলি, বাজেট বরাদ্দের ক্ষেত্রে বেশ কয়েকটি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যর পাশাপাশি এবার পরিবহন ও যোগাযোগ এবং একই সাথে যে খাদ্য কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা খাতেও কিন্তু ভাতার পরিমাণ বাড়ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাজেট ঘাটতি কমাতে কিন্তু এবার যে এডিপি বা উন্নয়ন কথা বলি আমরা, উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কিন্তু সেটি কমানো হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে এবার 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছর থেকে 30,000 কোটি টাকা কম। এছাড়া রাজস্ব খাতে বরাবরই সরকারের একটি লক্ষ্য থাকে যে বাজেট ঘাটতি যেটি সেটি কমিয়ে আনার ক্ষেত্রে রাজস্ব আহরণের দিকে একটি লক্ষ্যমাত্রা থাকে। এবারে কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ একটি নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, সরকারের যে একটি আলোচনা ছিল যে এনবিআরকে বিভক্ত করার মধ্য দিয়ে এর কার্যক্রম বানানো। সেক্ষেত্রে যদি আমরা দেখি, বাজেট ঘাটতি কমাতে এবার রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,18,000 কোটি টাকা, কিন্তু এরপরেও 2,26,000 কোটি টাকা কিন্তু বাজেট ঘাটতি থেকে যাচ্ছে। এর পাশাপাশি বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু সরকার ঋণ করছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে গতানুগতিক বিগত সরকার বা এর আগের বছরগুলিতে আমরা যে সকল বাজেট দেখেছি তার বাইরে কিছুটা ব্যতিক্রম হচ্ছে, যেহেতু এবার সংসদ কার্যকর নেই। তার ফলে কিন্তু আমরা যদি বলি, বিগত 2006-07 তত্ত্বাবধায়ক সরকারের পর কয়েক বছর পর এবার টিভির মাধ্যমে অর্থ উপদেষ্টা কিন্তু বাজেট উপস্থাপন করবেন, যেটি বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বেতার থেকে বিকেল 3টায় একযোগে সম্প্রচার করা হবে। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আসন্ন আজকের যে বাজেট সেটির সবশেষ আপডেট। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্তা কক্ষ থেকে জানছিলাম আজকের বাজেট সম্পর্কে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় ব্রাহ্মণবাড়িয়া, সিলেটে রাঙামাটি ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় আশেপাশের সীমান্তবর্তী 10টি গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিকভাবে পানি ঢোকায় তলিয়ে গেছে ওইসব এলাকার রাস্তাঘাট। উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাপুর, বঙ্গেরচর গ্রামের জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে রাঙামাটি সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া কাঁচালাং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ওদিকে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। দীঘিনালার লংদু সড়কের মেরুংয়ের স্টিল ব্রিজ এলাকায় পানিতে রাস্তা ও ব্রিজ তলিয়ে যাওয়ায় লংদুর সাথে দীঘিনালা উপজেলার সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ নেতাকে চাঁদার টাকা না দেয়ায় পরিবহন শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করার প্রতিবাদে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা জানায়, ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ গতকাল শ্রমিকদের মারধর করে চাঁদা দাবি করে গাড়ি ভাঙচুর করে।
চাঁদা না দেয়াতে এক বাসের হেলপারকে তুলে নিয়ে যায়। সহকর্মী উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেফতারের আশ্বাস দিলে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এদিকে সকালে বকেয়া বেতনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বরখাস্ত ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী নিহত সিনহার বোন সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানান। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দেশ ও দেশের বাইরে বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় গত 29শে মে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল, কনস্টেবল রুবেল ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন ও মামলার বাদী শানমিন শাহরিয়া ফেরদৌসি সন্তোষ প্রকাশ করলেও কিছুটা আক্ষেপও করেন। দ্রুত সব কার্যক্রম শেষ করে রায় কার্যকর করা হবে এমনটাই প্রত্যাশা তার। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। 2020 সালের 31শে জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মামলার প্রায় 2 বছর পর 2022 সালের 31শে জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত খুনের সাথে জড়িত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই যে বাজেট ঘোষণা করা হবে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে স্বাগত। ইতিহাসে প্রথমবারের মতো কমানো হচ্ছে বাজেটের আকার, এটা কি খুব জরুরি ছিল? আর সার্বিকভাবে কেমন হতে যাচ্ছে আগামীর অর্থ বছরের বাজেট? না, আসলে সত্যিকার অর্থে বাস্তব দৃষ্টিভঙ্গিতে দেখলে এই বাজেটটি কমেনি। কারণ হলো আমাদের যে চলমান অর্থ বছর আছে 2024-25, এই অর্থ বছরে যে বাজেটটা দেওয়া হয়েছিল এই বাজেটটা আসলে বাস্তবায়ন একেবারেই হচ্ছে না, মানে বিরাট ঘাটতি থাকবে। এটা আয়ের দিক থেকেও সত্যি, এটা ব্যয়ের দিক থেকেও সত্যি। হ্যাঁ, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যখন এই বিশ্লেষণটা করব তখন ওই আমাদের যেই সত্যিকার অর্থে যে বাজেটটা উপস্থাপন হবে সেইটাকে নিয়ে করা, এবং সেইটা যদি আমি চিন্তা করি তাহলে আমার ধারণা এই অর্থ বছর শেষে যখন আমাদের মোট খরচ এবং মোট আমাদের রাজস্ব সংগ্রহ আমরা দেখতে পাবো তার থেকে প্রায় 15-20% আমাদের আগামী বছরের যে বাজেটের লক্ষ্যমাত্রা আছে এটা বেশি ধরা হয়েছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা আমি বলবো যে মোটামুটি স্বাভাবিকই আছে। দ্বিতীয় যেই বিষয়টি আছে সেটা হলো যে আমাদের এক ধরনের সংযত মানে রাজস্ব নীতি এবং মুদ্রানীতি নেওয়া হচ্ছে আমার অর্থনীতির ভিতরে শৃঙ্খলা ফেরানোর জন্য। এটা আপনাদের মনে থাকবে যে গত 2-3 বছর ধরে আমাদের অর্থনীতির বিভিন্ন সূচকে এক ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে, আমরা যেটাকে সামষ্টিক অর্থনীতির দুর্বলতা বলি বা অস্থিতিশীলতা বলি। সেই জায়গাটাতে যেহেতু কাজ করা হচ্ছে, সুতরাং সরকারের যেই সত্যিকার অর্থে আর্থিক সক্ষমতা আছে, এটা রাজস্ব সংগ্রহ এবং তার যেই ঘাটতি অর্থায়নের জন্য যে ঋণ করবার সক্ষমতা, তার ভিতরে বিবেচনা রেখে আমার কাছে মনে হয়েছে কিছুটা বাজেটটা নেওয়া হয়েছে। যে কারণে আপনারা দেখবেন যে জিডিপির অংশ হিসেবে এবারের যে বাজেট ঘাটতি আছে সেই বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রাটা 3.6% কাছাকাছি হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে একটু সংযত বাজেট হয়েছে, এইটা বলা যায়।
তৌফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজেট নিয়ে শুনছিলাম বিশেষজ্ঞ মতামত। আজকের বাজেট নিয়ে আরো জানাতে এখন আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, আর কিছুক্ষণ পরে তো বাজেট পেশ হচ্ছে, এ নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে? কাকুলি, আমি বাজেটের আসলে জটিল কটিল হিসাবে আমি যাব না। আমি আজকে জানার চেষ্টা করবো যে আসলে বাজেটে সাধারণ মানুষের জন্য কি রয়েছে। আপনি জানেন যে বাজেটের আকার কমানো হচ্ছে 7,000 কোটি টাকা, কিন্তু রাজস্ব আয় কিন্তু বৃদ্ধি করা হচ্ছে প্রায় 38,000 কোটি টাকা। 5,18,000 কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের উপরে কিন্তু রাজস্বের যে চাপ সেটি কিন্তু বাড়তেই থাকবে, এবং এর সাথে কিন্তু কিছুটা স্বস্তির খবর রয়েছে সাধারণ মানুষের জন্য। সেটি কিন্তু বলা যায় যে করমুক্ত আয়সীমা যেটি, সেটি কিন্তু চলতি অর্থ বছরের তুলনায় 25,000 টাকা বাড়ানো হচ্ছে। এখন 3.5 লাখ টাকা পর্যন্ত হলে কর দিতে হয়, সেটি এখন আগামী অর্থ বছর থেকে 3,75,000 হলেই আসলে কর দিতে হবে। এর নিচে হলে আসলে কর দিতে হবে না। এছাড়া কিছু পণ্যের দাম কমতে যাচ্ছে, বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য আসলে সুখবর রয়েছে, কারণ চিনির দাম কিন্তু কমতে যাচ্ছে। এর আগে কিন্তু এখন চিনি আমদানিতে 4,500 টাকা কিন্তু আপনি শুল্ক দিতে হতো, সেটি এখন কমিয়ে 4,000 টাকায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া এলএনজির দাম কিন্তু কমবে, কারণ 15% ভ্যাট তুলে নেওয়া হচ্ছে এখান থেকে, অর্থাৎ সিলিন্ডার গ্যাসের দাম কিন্তু আসলে কমতে যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ খাতে কিন্তু এলএনজি ব্যবহার হয়, অর্থাৎ বিদ্যুতের দামও কিছুটা হয়তো কমার প্রত্যাশা করা যেতেই পারে। এছাড়া চামড়ার যে রাসায়নিক পদার্থ, সেটি কিন্তু আমদানিতে শুল্ক 5% থেকে কমিয়ে 1% নামিয়ে আনা হচ্ছে, অর্থাৎ জুতার দামও কিছুটা কমার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া যারা নতুন বাড়ি কিনতে চাচ্ছেন বা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে, কারণ ভূমির নিবন্ধন কর কিন্তু কমতে যাচ্ছে, এবং নিবন্ধন কর এটা আরও সহজ করা হচ্ছে, কিছুটা কমিয়ে আরও সহজ করা হচ্ছে, অর্থাৎ সহজে কিন্তু ভূমির নিবন্ধন এখন করা যাবে, এবং এক্ষেত্রে কিছুটা খরচও কমে আসবে। এছাড়া সয়াবিন এবং কাগজ শিল্পের কাঁচামাল শুল্ক কমানো হচ্ছে, 10% থেকে কমিয়ে সেটি 5% নামিয়ে আনা হচ্ছে, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা বলা যেতে পারে যে কাগজের দামটা তারা কম দামে কাগজ পাবেন এবং বইও কিনতে পারেন বলে আশা করা হচ্ছে। এছাড়া কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে বলা যেতে পারে, যে সেটি হচ্ছে যারা ধূমপান করেন তাদের জন্য দুঃখের খবর রয়েছে, কারণ ধূমপানকারীদের জন্য সিগারেটের দাম কিন্তু অনেক বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে, কারণ এখন কাগজের সিগারেটের যে কাগজ সেটি কিন্তু 60% শুল্ক দিয়ে আনতে হয়, সেটি এখন আগামী অর্থ বছরে কিন্তু দেখা যাচ্ছে যে 100% পর্যন্ত শুল্ক দিয়ে আনতে হবে, অর্থাৎ সিগারেটের দামও কিন্তু বেশ খানিকটা বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশীয় তৈরি যে মোবাইল, সেটির দামও কিন্তু বাড়ানো হবে, কারণ বাড়তে যাচ্ছে, কারণ দেশীয় তৈরি মোবাইলের উপরে যে ভ্যাট 2.25%, সেটি কিন্তু এখন আবার নতুন করে আরোপ করা হচ্ছে, এবং এতে দেখা যাবে যে আমদানি করা যে মোবাইল সেটির কিন্তু আধিক্য আবার বাড়তে থাকবে। দেশের যে শিল্প একটা সম্ভাবনা রয়েছিল সেটি কিন্তু কমবে বলে আসলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এসি এবং ফ্রিজের দাম কিছুটা বাড়বে, কারণ আগে 7% শুল্ক দিয়ে আসলে এসব যন্ত্রাংশ আনতে হতো, এখন সেটি 15% পর্যন্ত ভ্যাট এবং শুল্ক দিয়ে কিন্তু আনতে হবে, অর্থাৎ এসি এবং ফ্রিজের দাম কিন্তু আবার নতুন করে বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মোটরসাইকেল এবং কসমেটিক্স পণ্য এবং ব্যাটারির দামও কিন্তু বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে বাজেটের। দর্শক, বার্তা কক্ষ থেকে জানছিলাম আজকের বাজেট সম্পর্কে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং আদেশের আলোকে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে, দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে, এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চাইতে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই, আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোর প্রভাব পড়বে
বেশ কিছু পণ্যে। নির্মাণ সামগ্রী, কাগজ, প্লাস্টিক পণ্য, গৃহস্থালী পণ্য, টয়লেট সামগ্রীর উপর ভ্যাট বাড়ানো হয়েছে। কটন, সুতা, ব্লেড সহ আরও বেশ কিছু পণ্যের দাম বাড়ছে। আমদানিকারকদের জন্য সিগারেট পেপারে 150% পর্যন্ত শুল্ক বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে কমানো হয়েছে বেশ কিছু পণ্যের শুল্ক। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, চিনি, বল পয়েন্ট পেনের শুল্ক কমানো হয়েছে। 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম কমবে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা কভার করছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। তার সাথে যুক্ত হচ্ছি আমরা। হাসান, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য আছে? আসলে নাহিদ, ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। আজকে এই কমিশনের বৈঠকে সভাপতিত্ব করছেন বা নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি। এছাড়াও সহসভাপতি যে ডক্টর আলী রিয়াজ তিনি রয়েছেন, ডক্টর বদিউল আলম মজুমদার তিনি রয়েছেন। আজকে আসলে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি, প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে মোট 28টি রাজনৈতিক দল, বিএনপি সহ 28টি রাজনৈতিক দল এই বৈঠকে বসেছেন এবং প্রধান উপদেষ্টা আসার পর বৈঠকটি শুরু হয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে এর আগে প্রথম ধাপে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, 45টি ধাপে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফায়, যেটি হচ্ছিল সংসদ ভবনে স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যালয় সেখানে হয়েছিল, সেটিতে 45টি ধাপে প্রায় 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছিল জাতীয় ঐকমত্য কমিশন এবং একটি জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরির কথা বলা হচ্ছিল। এবং সেই ঐকমত্য কমিশনের সেই বৈঠকটিতে, অর্থাৎ যেটি বলছিলাম প্রথম ধাপের বৈঠক, এটি হচ্ছে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হলো। এবং এই প্রথম ধাপের বৈঠকে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো সবগুলো বিষয়ে ঐকমত্য পোষণ করেনি। অনেকগুলো বিষয়তেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন মত তুলে ধরেছেন, তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। সেই বিষয়গুলোর বিষয়ে হয়তো দ্বিতীয় দফা আলোচনা হবে এবং সেই আলোচনার জন্য বিএনপির নেতৃত্বাধীন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, জামায়াত ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপি যে জাতীয় নাগরিক পার্টি তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং বাকি যে দলগুলো আছে তাদের একজন করে প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন এবং সেই বৈঠকটি চলছে। যেটি বলছিলাম যে সংবিধান এবং সংস্কার সহ বিভিন্ন সংস্কারের বিষয়ে এই আলোচনা। এদিকে টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও বেড়েছে পানি। গত কয়েকদিনের বৃষ্টিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে 115 মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার থেকে 5টি ইউনিটের মধ্যে 4টি ইউনিট থেকে 115 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 1 ও 2 নম্বর ইউনিট থেকে 40 মেগাওয়াট এবং 4 নম্বর ইউনিট থেকে 35 মেগাওয়াট সহ মোট 115 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তার স্ত্রী, দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শরীফা কাদের সহ 19 জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছে। দুপুরে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় 20 থেকে 30 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারে বাদী অভিযোগ করেন 2018 সালের সংসদ নির্বাচনে বিএনপির হয়ে শহরের নেসারিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভোট চলাকালে জিএম কাদের সহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোট কেন্দ্রের বাইরে এনে মারধর এবং হত্যার চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে 3টি মামলার শুনানি শেষে আইভির জামিন আবেদন নামঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 3 সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল ইসলাম হত্যা মামলা, 13 সেপ্টেম্বর মোহাম্মদ তুহিন হত্যা মামলা এবং 11 সেপ্টেম্বর নাদিম হত্যা চেষ্টার মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করেছে বিএনপি। মুন্সিগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন,
বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি অবৈধ পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন তাহলে তাকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে গণ্য করে অপসারণ করতে হবে। এদিকে নওগাঁ ও শরীয়তপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। এ সময় জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে 2 ছেলে এবং মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে মৃতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে ঘরে ঢুকে 3 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে তাদের ডাকাডাকি করলেও সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। লক্ষ্মীপুরে আজাদ হোসেন বাবুল ওরফে ফাইটার বাবুল নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে নাটোরের লালপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা সেতু টোল প্লাজা থেকে হাটি কুমরুল গোল চত্বর পর্যন্ত মহাসড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন এবং করিমন। এতে বাড়ছে দুর্ঘটনা। গত 2 মাসে প্রায় 20টি দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এলাকার অলিগলি ছেড়ে এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমন। এদের দৌরাত্ম্য দেখে মনে হয় ট্রাফিক আইনকানুন যেন তাদের পকেটে। সিরাজগঞ্জ মহাসড়কে চলছে 3 চাকার এসব ঝুঁকিপূর্ণ যান। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। যমুনা সেতু টোল প্লাজা থেকে হাটি কুমরুল গোল চত্বর পর্যন্ত মহাসড়কের চিত্র এমন। সিএনজি অটোরিকশার পাশাপাশি বুক ফিলিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা সহ 3 চাকার যান। শুধু মহাসড়ক নয়, প্রত্যেকটা সড়কে চলাচল করছে এসব। ঈদ আসলে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। দেখার যেন কেউ নেই। আমাদের মহাসড়কের সমস্যা অটো বাইক, সিএনজি আর অটোরিকশা। যানজট বেশি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনার সংখ্যা বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণ হচ্ছে মোটরসাইকেল, অটো এবং সিএনজি। পুলিশও যেন অনেকটা অসহায় তাদের কাছে। যেখানে 3 চাকার যেগুলো 3 হুইলার বলে, 3 হুইলারের বিরুদ্ধে অলরেডি আমাদের নিয়মিতই আমরা মামলা দিই, প্রসিকিউশন দিই। এছাড়াও যেসব জায়গায় সার্ভিস লেন আছে, সড়কের যেসব জায়গায় সার্ভিস লেন আছে, এই লেনগুলো দিয়ে যাতে 3 হুইলার চলাচল করে, এগুলো আমরা শতভাগ নিশ্চিত করেছি। দ্রুত ঝুঁকিপূর্ণ এসব অবৈধ যানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। কেরানীগঞ্জে জুলাই বিপ্লবে ছাত্র হত্যা মামলার আসামি কর্তৃক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংবাদকর্মীরা। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এই হামলার তীব্র নিন্দা জানান। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমবারের মতো আকার কমিয়ে 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2,26,000 কোটি টাকা ঘাটতির এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,64,000 কোটি, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 55তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশের নতুন বাস্তবতায় জাতীয় সংসদের বাইরে বিটিভির স্টুডিও থেকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদগণ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে স্বস্তির জায়গা নেই বাংলাদেশের অর্থনীতি। এমন বাস্তবতায় ইতিহাসের প্রথমবারের মতো সংকোচনমূলক বাজেট দিল অন্তর্বর্তী সরকার। 7,000 কোটি টাকা কমিয়ে অর্থ উপদেষ্টা পেশ করলেন 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের 2,45,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 5,60,000 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি ও বাজেটের উন্নয়ন বরাদ্দের 2,30,000 কোটি টাকা খরচ করা হবে এডিবির আওতায় রাস্তাঘাট ও নানা অবকাঠামো নির্মাণে, আর বাকিটা সরকারি বিশেষ প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচিগুলোর জন্যে। আগামী 3 বছরে আরো 15টি শিল্প অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি নানা খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,76,883 কোটি টাকা। এছাড়া দেশের ব্যাংকগুলো থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1 লাখ কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হবে আরো 22,000 কোটি টাকা। ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে
5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,99,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 19,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,21,000 কোটি। অনুদান না পেলে ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়। আর বিশাল এই ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,04,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য খাত থেকে আসবে 21,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ব্যাংকগুলো থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থ উপদেষ্টা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করালে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও অর্থনীতিতে পুরোপুরি স্বস্তি ফেরেনি, তাই কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 1.25% কমিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5.5%। আর বাজারে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে বাজেটে নেই নতুন উদ্যোগ। মূল্যস্ফীতির লক্ষ্য আগের সেই 6.5%। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। খরচ কমে নজিরবিহীন চমক দেখানো এই বাজেটকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্ব আর সীমাহীন চাপ তো সে কথা বলে না। অন্তর্বর্তী সরকারের বাজেট কেবল একটি হিসাবের অঙ্ক নয়, বরং নিরীক্ষার এক বড় পরীক্ষাও। আর এই পরীক্ষায় কতটা সাহস দেখাতে পারবেন অর্থ উপদেষ্টা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। দাম বাড়তে পারে রেফ্রিজারেটর, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন সহ বিভিন্ন গৃহস্থালী পণ্যের। তালিকায় আছে এলইডি বাতি, প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, টয়লেট সামগ্রী এবং আমদানিকৃত খেলনা। দাম বাড়তে পারে চা, কফি কাপ, প্লাস্টিক প্লেট এবং বাটির মতো পণ্যের। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপ সরঞ্জামের দাম বাড়বে কীটনাশক, সিমেন্ট, রড, বার ও অ্যাঙ্গেল, স্ক্রু, নাট ও বোল্ট, টাইলস, নির্মাণ কাজে ব্যবহৃত মার্বেল এবং গ্রানাইট, বোল্ডার এবং ব্যাটারি চালিত রিকশার দাম। খরচ বাড়বে বিয়ে শাদী, সভা, সেমিনার আয়োজনের। তালিকায় আরও আছে হাঁস, মুরগি এবং পশুখাদ্য, ইলেকট্রনিক্স, গৃহস্থলী পণ্য, প্লাস্টিক, মোবাইল ফোন এবং টেক্সটাইল পণ্য, সিগারেট, বিড়ি ও জর্দা। যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে এলএনজি, জ্বালানি তেল, চাল, ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল, লবণ সহ নিত্যপণ্য এবং আইসক্রিম। দাম কমতে পারে বাস, মাইক্রোবাসের। এছাড়া তালিকায় আরও আছে সংবাদপত্রে ব্যবহৃত নিউজ প্রিন্ট, মাটি এবং পাতার তৈরি তৈজসপত্র, ক্যান্সার, কিডনি এবং রক্তনালীর রোগের ঔষধসহ ৭৯টি পণ্য, আমদানিকৃত জুস, দেশে উৎপাদিত খেলনা এবং ক্রিকেট ব্যাট ও দেশে তৈরি সফটওয়্যার। ঘাটতির এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। বড় ধরনের পরিবর্তন এসেছে ন্যূনতম কর নির্ধারণে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়েনি। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে 4,99,000 কোটি টাকা, যার মধ্যে মূল্য সংযোজন কর 27.8%, আমদানি শুল্ক ধরা হয়েছে 10.3%, আয়কর থেকে আসবে 36.5%, সম্পূরক শুল্ক ধরা হয়েছে 13.7%। আগামী 2 অর্থ বছরে গেজেটের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 5,25,000 টাকা। তবে এবার নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম করের পরিমাণ করা হয়েছে 1,000 টাকা। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের এডিপি থেকে প্রায় 35,000 কোটি টাকা কম। নতুন অর্থ বছরের বাজেটে খাতভিত্তিক বরাদ্দের মধ্যে শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কৃষি এবং পরিবহন ও যোগাযোগ সহ বেশ কয়েকটি খাত অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে 1,16,731 কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,10,657 কোটি এবং পরিবহন ও যোগাযোগ খাতে 71,344 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাড়ছে ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা। পাশাপাশি জুলাইয়ে গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখারও প্রস্তাবনা দেওয়া হয়েছে। ঘোষিত বাজেটে মৌলিক বিষয়ে গলদ রয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই। আর শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি।
আর ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই বলেছে ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যাংক নির্ভরতা আশঙ্কাজনক। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট স্বভাবতই আমার প্রত্যাশা সীমিত, কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে। বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। মূল্য সংযোজন করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে 10% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 15% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার নিয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো কাছাকাছি আছে তা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যুক্ত করাই উদ্দেশ্য বলেও জানান তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিভক্তিকরণের রাজনীতি নয়, বরং ঐক্যমত্য তৈরির চেষ্টা হচ্ছে এবং তা সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 28টি রাজনৈতিক দলের প্রতিনিধি এতে অংশ নেন। গত 20 মার্চ থেকে 19 মে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে। জেলা ও অতিরিক্ত জেলা জজ এবং সহকারী ও সিনিয়র সহকারী জজ সহ 253 জন বিচারককে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আজ এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 253 বিচারককে বর্তমান কর্মস্থল থেকে একযোগে এই বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব AFM গুলজার আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এদের মধ্যে 30 জন জেলা এবং দায়রা জজকে বদলি করা হয়েছে। এছাড়া বদলি তালিকায় রয়েছে 38 জন অতিরিক্ত জেলা জজ এবং 162 জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এর বাইরে 12 জনকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হামলার ঘটনায় আজও সেবা বন্ধ হাসপাতালটিতে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা অনেক সেবা প্রত্যাশী। টানা 6ষ্ঠ দিনের মতো হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসক ও নার্সরা। সোমবারও হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারেননি কোনো সেবা প্রত্যাশী। হাসপাতালটির প্রধান ফটকের সামনে অনেক রোগীকে অপেক্ষা করতে দেখা যায়। নোয়াখালী, গাজীপুর সহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা এসে ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। গ্লুকোমার রোগী এবং আমার ছোট বাচ্চা, ওর ফলো আপ ছিল, কিন্তু আমরা এসে দেখি বন্ধ। প্রাইভেটও কোনো ওষুধ লিখতেছে না। আজকে আমার ডেট, এর মধ্যে আমার চোখের অবস্থা খারাপ, আইসা দেখি মেডিকেল বন্ধ।